আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে যত স্মার্ট স্টাইলে পড়বা এবং যত সায়েন্টিফিক স্টাইলে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার তত বাড়বে। তার মানে একই লেভেলের স্টুডেন্ট যে যত বেশি স্মার্ট সিস্টেমে পড়তে পারবে এবং সিস্টেমটা যত বেশি সায়েন্টিফিক হবে তার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি। তা পড়াটাকে যাতে স্মার্ট করা যায় এই জন্য আমরা কিন্তু হচ্ছে যে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ যেটা সেটাতে দেখা যায় প্রত্যেক দিন 4টা করে সাবজেক্ট পড়ি এবং তার সাথে 5টা করে টপিকস পড়ি। কোন কোন টপিকসগুলো যেগুলো থেকে মেডিকেলের প্রশ্ন আসে এবং বেশিরভাগ স্টুডেন্টের সমস্যা হয়, যেমন জৈব রসায়ন। আমি আজকে সেকেন্ড টাইমের ব্যাচে পড়াচ্ছিলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ ভেরি নাইস, যাই ধরতেছি পারতেছে। তারপরে হচ্ছে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফিজিক্সের ম্যাথ, ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসবে টেকনিক দিয়ে করতে হয়, কেমিস্ট্রির ম্যাথ যেগুলো টেকনিক দিয়ে করতে হয় মেডিকেলে আসবে। খেয়াল রাখতে হবে যে মেডিকেলে কোশ্চেন্সের যে প্যাটার্ন এইটা তুমি যত ভালো বুঝবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। খুব সহজ ফর্মুলা। দেখো যে বইয়ের মধ্যে হাজার হাজার লাইন আছে, সব লাইন থেকে প্রশ্ন আসবে না, মাইন্ডেড। কেউ যদি তোমাকে বলে যে মেডিকেলে চান্স পাওয়ার জন্য প্রত্যেকটা লাইন পড়তে হয়, ফালতু কথা। বরং যেই জায়গা থেকে প্রশ্ন হবে তুমি যদি সেই জায়গাটা পড়ে ফেলতে পারো তুমি চান্স পাবা। এবং পড়াটা যতটা ঘটনা গল্প দিয়ে সহজভাবে মনে রাখার কৌশলটা তোমার যত সেরা হবে তত তোমার টাইম বেঁচে যাবে। এবং বেঁচে যাওয়া টাইমে তুমি কি করতে পারবা, বেশি পরিমাণ কোশ্চেন্স রিভাইজ করতে পারবা, বেশি পরিমাণ প্র্যাকটিস করতে পারবা, বেশি পরিমাণ পরীক্ষা দিতে পারবা। যেমন সেকেন্ড টাইম সুপার কমান্ডো, প্রত্যেক সপ্তাহে 1000 নাম্বারের পরীক্ষা। সেই দিন আমাকে স্টুডেন্ট বলতেছে, ভাইয়া আপনি তো 1000 নাম্বারে নিতে চাইছেন, পরীক্ষা তো নিয়ে নিয়েছেন 1100 মার্ক। তার মানে 1000 করে হবেই প্রতি সপ্তাহে। এবং আলহামদুলিল্লাহ প্রথম থেকে যে প্রত্যেকটা পরীক্ষা 100 নাম্বার করে হয়, যেখানে সায়েন্সের সাবজেক্টগুলো থেকে থাকে 70, ইংলিশ 15, জেনারেল নলেজ মানবিক গুণাবলী থেকে 15, 30, তার মানে টোটাল 100 নাম্বার। এবং এই প্যাটার্ন, যেই প্যাটার্নে তোমার একেবারে মেডিকেলের ফাইনালি পরীক্ষা হবে, তুমি যদি এখন থেকে এই স্টাইলে পড়তে পারো তুমি ইনশাল্লাহ ভালো করবাই করবা। আর যে জায়গাগুলো সমস্যা হয়, যেমন আমি বলছি জৈব যৌগ প্রত্যেকদিন একটু করে পড়ো, ভোকাবুলারি দৈনিক একটু করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন একটু করে। এবং যে কোনো জিনিস কতটা ঘটনা গল্প দিয়ে, আমি বারবার এটা বলছি কেন, কারণ এইভাবে পড়লে তোমার টাইম সেভ হবে। তা আমরা ইনশাল্লাহ শুরু করে ফেলি, সাথে সাথে খাতা কলম নিয়ে ফেলা। এবং অভিভাবকদেরকে বলবো, দেখেন আপনার সন্তানকে আপনি যদি মেডিকেলে চান্স পাইতে চান, সরকারি মেডিকেলে পড়লে পুরা সরকারের মানে স্কলারশিপ সিস্টেম, পুরো খরচটা সরকার বহন করবে। আর প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে দেখেন যে হিউজ আপনার হচ্ছে খরচ, ভর্তির সময় 15-20 লক্ষ টাকা, তারপরে প্রত্যেক মাসে মাসে টাকা, প্রতি 6 মাসে টাকা, বছরে টাকা, শেষে দেখা যায় 30, 35, 40, 50 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এরকম আছে মেডিকেল কলেজের পার্থক্যের উপর ভিত্তি করে। তাই এইটা পুরো সরকারি একটা পুরো ফ্যাসিলিটিতে পড়তে পারবে, তাহলে তাকে কিন্তু এটা এত কম্পিটিটিভ পরীক্ষা আগের থেকে রেডি হইতে হবে। যত আগের থেকে সে রেডি হবে তত ভালো করবে। এবং স্টুডেন্টদেরকে বলবো যে মেডিকেলে চান্স পেয়ে গেছো, এই চিন্তাটা মাথায় নিয়ে তুমি পড়াশোনা করো। এবং চান্স পাওয়া খুবই সহজ। তুমি যদি জাস্ট সায়েন্টিফিক সিস্টেমে পড়ো, জাস্ট স্মার্ট সিস্টেমে পড়ো, এবং প্রত্যেক দিন 4টা সাবজেক্ট, প্রত্যেক দিন হচ্ছে যে 5টা করে টপিক, যেগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন মেডিকেল স্টুডেন্টরা ভুল করে, এবং প্রতি সপ্তাহে 1000 নাম্বারের পরীক্ষা, এটা যদি করতে পারো ইনশাল্লাহ তুমি চান্স পাবা। ওকে, তারপর শুরু করি। রব্বি যেদিন এলমা বলে শুরু করো, দেখা যাক সূর্যের আলট্রাভায়োলেট বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয় কোনটা। প্রশ্নটা আসলো কোথা থেকে? এটা সম্ভবত আমাদের যে পরিবেশ রসায়ন আছে সেখান থেকে প্রশ্নটা। দেখি, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন স্তর। হ্যাঁ, ওজোন স্তর কি করে? আলট্রাভায়োলেট রশ্মির যেটা ক্ষতিকর প্রভাব সেটা থেকে আমাদেরকে কি করে? প্রোটেকশন দেয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন স্তর। দেখো আয়নমণ্ডল, ট্রোপোমণ্ডল থাকে না, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন স্তর। এইটাই মূলত আমাদের আলট্রাভায়োলেট বিকিরণের যে ক্ষতিকর প্রভাব সেটা থেকে রক্ষা করে। কমেন্টস করিও, দেখবো যে তোমরা কিরকম বলতে পারছো এবং কি অবস্থা। ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেন বিষয় কোন বাক্যটি সঠিক? তারপরে ভূপৃষ্ঠের যে পানি আছে সেইখানে যে অক্সিজেন থাকে সেইটার ব্যাপারে সত্যি তথ্যটা। জৈব বর্জ্য থাকলে ডিও বেশি হয় না, মূলত জৈব বর্জ্য যদি থাকে তাহলে ডিও হচ্ছে কম হয়। কি হয় বলতো? কম। ওকে। জীবাণুর উপস্থিতি ডিও বাড়িয়ে দেয় না, জীবাণুর উপস্থিতি ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন পরিমাণ কম হয়। কি হয় বলতো? কম হয়। ওকে। ডিজলভ অক্সিজেন 4 থেকে 6 ppm থাকা প্রয়োজন, এটা ঠিক আছে। ডিজলভ অক্সিজেন 4 ppm এর নিচে থাকা প্রয়োজন না, 4 থেকে 6 এর মধ্যে থাকা। তাহলে পানির যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে এইখান থেকে কিন্তু প্রশ্নটা আসছে, ঠিক আছে। তাহলে এটা একটু খেয়াল রাখবা। ডিজলভ অক্সিজেন কত বলতো? 4 থেকে 6 ppm। আর আমি পড়াবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। দেখো, কোন একটা নমুনা পানির বিওডি মানে বায়োলজিক্যাল অক্সিজেন 3 mg/লিটার হলে নমুনা পানিটি সম্পর্কে কোনটা সঠিক? দেখো উত্তর অপশনগুলো দেখো, তাহলে বুঝতে পারবা যে প্রশ্ন মেডিকেলে কেমন হয়। খুবই ভালো, মোটামুটি ভালো, দূষণ মাত্রা খারাপ, দূষণ খুবই খারাপ। এইটা এই যে প্রশ্নটা সম্ভবত এই প্রশ্নটার কিন্তু অপশন 2 রকম হইতে পারে। একটা হইতে পারে হাজারি স্যারের বই অনুযায়ী, একটা রবিউল স্যার। এই প্রশ্নটা আমরা দেখেই বুঝতেছি হাজারি স্যারের বই থেকে করছে। কি কারণে সেটা বলছি। হাজারি স্যারের বইয়ে তুমি একটা সুন্দর ছক পাবা। কি সেটা? দেখো, যে যদি এরকম হয় যে বিওডি এইটা যদি এর মানটা যদি হচ্ছে 1 থেকে 2 হয়,
কত বলো তো, 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার। এই মিলিগ্রাম পার লিটারকে বলে ppm। তাহলে 1 থেকে 2 রোল হলে আমরা বলি না স্টোরিটা খুব ভালো, তাহলে পানির কোয়ালিটিটা খুবই ভালো। কি বলো, খুবই ভালো। ওকে, বিওডির মান যদি 3 হয়, কি বলো তো, 3 মিলিগ্রাম পার লিটার। কয় না ভাই রোল কত রে, 3 রোল, মোটামুটি স্টুডেন্ট, তার মানে মোটামুটি ভালো। নোট করে ফেলো সাথে সাথে, মোটামুটি ভালো, মোটামুটি ভালো। ওকে ফাইন। 3কে ডাবল করলে কত হবে, 6। তাহলে যদি 6 মিলিগ্রাম পার লিটার হয়, তাহলে এটা হচ্ছে WHO অনুমোদিত, WHO অনুমোদিত, অনুমোদিত। যদি এমন হয় যে এর চেয়ে একটু বেশি, যেমন 10 মিলিগ্রাম পার লিটার, 10 মিলিগ্রাম পার লিটার, তাহলে অল্প দূষণ, অল্প অল্প দূষণ বা কম মাত্রায় দূষণ বা নিম্ন দূষণ এরকমও বলতে পারো, বা দূষণ মাত্রা। হ্যাঁ, এটাকে অল্প দূষণও আমরা বলতে পারি, বা এটার আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস থাকে যে দূষণ মাত্রা খারাপও বলা যায়, এটা বললে বেশি ভালো, দূষণ মাত্রা খারাপ। আর যদি এমন হয় 20 মিলিগ্রাম পার লিটার, 20 মিলিগ্রাম পার লিটার, তাহলে অতিমাত্রায় দূষণ। এটা হচ্ছে দূষণ মাত্রা হচ্ছে খারাপ বা অল্প দূষণ। আর 20 যদি হয় তাহলে মানে অধিক দূষণ মাত্রা, অধিক দূষণ মাত্রা। দেখো, যদি হয় দূষণ মাত্রা খারাপ বা অল্প দূষণ তাহলে 10, আর যদি হয় 20 হয় তাহলে অধিক দূষণ মাত্রা বা দূষণ মাত্রা খুবই খারাপ। অধিক দূষণ মাত্রা বা দূষণ মাত্রা খুবই খারাপ, দূষণ মাত্রা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। আচ্ছা দেখো, এখানে 5টা তথ্য আছে। যদি পানির বিওডি 1 থেকে 2 হয় খুব ভালো পানি, মানে কোয়ালিটি ভালো। 3 মোটামুটি। 6 WHO অনুমোদিত। যদি 10 হয় সামান্য দূষণ, যদি 20 হয় অতিমাত্রায় দূষণ। ক্লিয়ার? এইখান থেকে তাহলে যে কোনো তথ্য দিয়ে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আর অনেকের মাথায় প্রশ্ন হতে পারে যে ভাই আর কি ছিল। দেখো ইন্টারেস্টিং একটা জিনিস, যদি আবার রবিন স্যারের বই এটা ছিল, দেখো যদি 30 মিলিগ্রাম পার লিটার এর কম হয় তাহলে এটাকে বলে হচ্ছে যে স্বাভাবিক পানি, স্বাভাবিক। যদি হয় 30 থেকে 80 মিলিগ্রাম পার লিটারের মধ্যে তাহলে হচ্ছে সামান্য দূষণ। আর যদি 80 মিলিগ্রাম পার লিটারের বেশি হয়, মিলিগ্রাম পার লিটার এর বেশি, তাহলে অতিমাত্রায় দূষণ, অতিমাত্রায় দূষণ। আর তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া ওইটার সাথে এইটার তথ্য তো পুরো ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু মেডিকেলে আসলে তোমাকে এইটাই দিতে হবে, যা করছি সেটাই ফাইনাল। তাহলে যদি আসে 30 মিলিগ্রাম পার লিটারের কম, স্বাভাবিক পানি, দূষণ নাই। 30 থেকে 80 সামান্য দূষণ, 80-র বেশি হইলে অতিমাত্রায় দূষণ। আর ওইখানে দেখো কিরকম ছিল, 1 থেকে 2 খুব ভালো, 3 মাঝামাঝি, 6 WHO অনুমোদিত, 10 সামান্য দূষণ, 20 অতিমাত্রায় দূষণ। তাহলে এই তথ্যগুলো যাতে ভালো করে মাথায় থাকে, বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তাহলে ইনশাল্লাহ আশা করি পারবা। ওকে, এরপরে যাই। তাহলে এটা কি 33 ছিল, তার মানে মোটামুটি ভালো পানি। ওকে, 0.44 গ্রাম পরিমাণ গ্যাসে কত মোল কার্বন ডাইঅক্সাইড থাকে? আজ আমি একটা জিনিস বলি, এই টাইপের কোশ্চেন্স মেডিকেলে খুবই আসে, কিভাবে উত্তর করবো এবং স্টুডেন্টরা কেন ভুল করে সেটা বলি। দেখো, এই টাইপের কোশ্চেন্সের উত্তর দেওয়ার সময় তুমি এইটা খেয়াল রাখবা, 10 গুণোত্তর অথবা 10 ভাগোত্তর, এই ফর্মুলা কাজে লাগাবা। লিখে ফেলো এইটা কি ভাইয়া, 10 গুণোত্তর বা 10 ভাগোত্তর। তার মানে একটা জিনিসকে 10 দিয়ে গুণ করতে থাকতে পারো অথবা 10 দিয়ে ভাগ করতে পারো। করতে করতে তুমি দেখবা যে একটা কিছু হবে। কিরকম? 0.44 গ্রাম পরিমাণ গ্যাসে কত মোল কার্বন ডাইঅক্সাইড থাকে? আচ্ছা তুমি আমাকে বলো তো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? যাকে বলবে 44। দেখো এখানে মানটা দেখো 0.44। আচ্ছা 44কে যদি আমি 10 দিয়ে ভাগ করতাম কত হইতো? 4.4। আচ্ছা এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করতাম 0.44। তাহলে দেখো তো 44 গ্রাম, এইটা মানে যদি হয় 1 মোল, তাহলে যখন 0.44 গ্রাম বলছে তার মানেটা কি? তার মানে হচ্ছে এটাকে আমি একটাকে 100 দিয়ে ভাগ করবো। একটাকে 100 দিয়ে ভাগ করলে 1, 0.01 মোল, এরকম কিছু আছে দেখি, 0.01 ডি নাম্বারটা 0.01। দেখো যে এই প্রশ্নটা বুঝতে পারছো কিনা, মারাত্মক দামি কোশ্চেন্স, মোস্ট অফ দ্য স্টুডেন্টস হচ্ছে ভুল করে। তাহলে দেখো কিভাবে করছি, তাহলে 10 গুণ বা ভাগ, তাহলে এখানে আছে 0.44, তোমার দরকার 44, তাহলে 44কে 10 দিয়ে ভাগ করলাম 4.4, এটা আরো 10 দিয়ে ভাগ করছি, তার মানে 10 100 দিয়ে ভাগ করতে হবে 1 মোলকে, তাহলে 1কে 100 দিয়ে ভাগ করলাম,
বুঝাইতে পারছি? মারাত্মক দামি কিন্তু। আচ্ছা, আমি যদি এরকম আরেকটা প্রশ্ন দেখি, বলতে পারো নাকি কার কিরকম ব্রেইনের মধ্যে আছে? 0.032 গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসে, হ্যাঁ মানে পরিমাণ গ্যাসে, এইভাবে লাগো, পরিমাণ গ্যাসে কত মোল অক্সিজেন থাকে? এটা উত্তর কমেন্টস করো তো। 0.032 গ্রাম পরিমাণ গ্যাসে কত মোল অক্সিজেন থাকে? যে কে বলতে পারে, তাহলে বুঝতে পারবো যে আইকিউ লেভেলটা কার কিরকম ভালো আছে। দেখো তো কিভাবে করতে হয়। 0.032 গ্রাম, তাহলে এখানে কি দিয়েছে দেখো তো, অক্সিজেন মানে কত, 32। তাহলে আগে তুমি চিন্তা করবো, আচ্ছা আমি 32কে আমি 10 দিয়ে ভাগ করলাম, কত হইলো 3.2। আচ্ছা এইটাকে আমি আরো 10 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হইলো 0.32। আচ্ছা এইটাকে যদি আমি আরো ভাগ করি 0.032, এটা না 0.03, তার কয়বার ভাগ করছি? একবার, দুইবার, তিনবার। তার মানে হচ্ছে আমি 1কে 1000 দিয়ে ভাগ করলাম। কেন? কারণ এই যে 10 10 10 গুণ করলে কত হবে? 10 10 100, 10 1000। তাহলে 1000 দিয়ে যদি আমি 1কে ভাগ করি, দেখি কি হচ্ছে, 0.0, একটা দশমিক শূন্য, আরেকটা 0 0, এইবার 1, 0.001, দেখি কেউ 0.001, ভেরি নাইস। তাহলে 0.001 মোল। মাথায় ঢুকছে না? সহজ। তাইলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট মানে হচ্ছে কমন সেন্স। কার সেন্স কত ভালো, এটার জন্য কি বিজ্ঞানী হওয়া লাগে? এগুলোর জন্য আবার কি কয়, হ্যান্ড ক্যালকুলেটর। আর বাবা মুখে তোমাকে শিখাই দিব জিনিসটা কি, মূল জিনিসটা ধরতে হবে। 10 গুণোত্তর নাহলে 10 ভাগোত্তর, এইভাবে করো, ইনশাআল্লাহ পারবা। ক্লিয়ার? ইনশাআল্লাহ জীবনে বলবো। আরেকটা দিই, কারণ এরকম প্রশ্ন আসে তো এই জন্য দিচ্ছি, নাহলে দিতাম না। মারাত্মক দাম। যদি আমি আরেকটা দিই, দেখি তো এরকম করতে পারো নাকি। 0.0000, যে ভাই এত জিরো দিচ্ছেন, হ্যাঁ, 28 গ্রাম পরিমাণ গ্যাসে কত মোল নাইট্রোজেন থাকে? দেখি এটা পারো নাকি। এটা পারলে তো খুবই খুশি হব। এত কঠিন মেডিকেলে এরকম প্রশ্ন আসলে ভয় লাগবে না যে ভাই এত, কিন্তু এখন কি তোমার ভয় আছে না? কারণ তুমি জানো যে নাইট্রোজেন আণবিক ভর কত 28। তাহলে তুমি কি করবা, করো তো দেখি। 28কে আগে 10 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে? যে এটা হবে ভাইয়া 2.8 হবে। আচ্ছা এইটাকে যদি আমি আবার 10 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 0.28 হবে, ঠিক না? অবশ্যই। এইটাকে যদি আমি আবার 10 দিয়ে ভাগ করি, কত হবে? 10 দিয়ে এটাকে ভাগ করি, তাহলে এটা হবে 0.028। ওর বাবা, এইটাকে যদি আবার ভাগ করি, তাহলে 0.0028। কয়টা শূন্য ছিল? ওরে আল্লাহ। এটাকে আবার ভাগ করতে হবে, 0.00028। এটাকে আবার ভাগ করতে হবে, 0.00028। এইবার আসছে না? তাহলে কয়বার ভাগ করছে? 1, এটাকে 2, এটাকে 3, তারপর একে 4, হ্যাঁ, তারপর এটা 5, 6, 7। ওরে বাবা, তার মানে এত কঠিন দিবে না, তারপর দিলাম 1কে আমি 1-এর পরে, তার মানে কি 10টাই গুণ করো, 1 2 3 4 5 6 7। খেলা আছে তো? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7টা শূন্য দিলাম। 1 2 3 4 5 6 7। এইটা দিয়ে এখন 1কে যদি আমি ভাগ করি, 1কে ভাগ করলে কি হবে দেখো, 0 দিয়ে 0, দশমিক শূন্যের পরে 0, 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 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, আবার শূন্যের পরে 0, 1 2 3 4 5 6 7 8। এইবার 10-এর পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দেখছো কতগুলো? তাহলে এত বিশাল, মানে বুঝতে পারছো তো কিভাবে করলাম? 28কে 10 দিয়ে ভাগ করছি 2.8, এটাকে আবার ভাগ করছি 0.28, এটাকে আর ভাগ করলাম 0.028। তাহলে 1বার 2বার, এখানে 3বার, এখানে একে 4বার, এখানে একে 5বার, ও 6বার ভাগ করছি। 6বার মানে সরি, এখানে দেখো 1 2 3 4 5 6, 6বার ভাগ করছি। এখানে আমি 1 2 3 4 5 6, এখানে আমি এই যে দেখো, এটা আবার যাতে ভুল না, দেখো 2.8কে 10 দেওয়া ভাগ করছি না, একবার ভাগ করে এটা পাইছি, আরেকবার ভাগ করে, মানে আরেকবার ভাগ করে পাইলাম হচ্ছে, একবার ভাগ করে পাইছি 0.28, আরেকবার ভাগ করে পাইছি 0.028। তাহলে এখানে
2 বার ভাগ হইল, এরপরে ভাগ করে পাইছি এটা 3, এই যে এইখানে 1 দেখছো, এই যে এইখানে তো বুঝতে 1, এটা 2, তারপরে এইটা হচ্ছে যে 28কে ভাগ করলাম 2.8, এটাকে ভাগ করলাম 0.28, এটা হচ্ছে 3, এরপরে 4, 5, 6, ও শোনো এখানে একটা শূন্য কম হবে, বেশি বলছে, 1, 2, 3, 4, 5, তারপরে এটা জিনিসটা বুঝতে পারছো তো? হ্যাঁ, 1, 2, 3, 4, 5, হ্যাঁ এটা যোগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো জিনিসটা কত ইজি, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, নিচের কোন গ্যাসটি শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে? আচ্ছা, শ্বাসতন্ত্রের প্রদাহ, তাহলে এই যে বিভিন্ন যে গ্যাসগুলো আছে তারা কোনটাতে কি প্রভাব তৈরি করে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, যেমন আমি তোমাকে একটু বলি, কার্বন ডাই মনোক্সাইড আছে না, এটা হচ্ছে নীরব ঘাতক। তার মানে ওই যে কাউকে যদি তুমি আল্লাহ না করো, এইটা যদি কারো শরীরের মধ্যে তৈরি হয়, দেখা যাবে অক্সিজেন পরিবহন হচ্ছে না, অক্সিডেটিভ ফসফোরিলেশন বন্ধ, লোকটা মুহূর্তের মধ্যে শেষ। হ্যাঁ, এটা জিনিস একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, এটা মিথেন, এটা তো হচ্ছে যে শুধু এটা কি হচ্ছে, এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস। ওকে, সালফার ডাইঅক্সাইড যেটা, এটা কি করতে পারে, এটা ব্রোঙ্কাইটিস তৈরি করতে পারে, ব্রোঙ্কাইটিস, ব্রোঙ্কাইটিস তার মানে আমাদের ফুসফুসের যে ব্রোঙ্কাস সেইটার মধ্যে ইনফেকশন তৈরি করতে পারে, ব্রোঙ্কাইটিস। হ্যাঁ, তারপরে কি করতে পারে, হাঁপানি তৈরি করতে পারে, হাঁপানি। তারপরে শ্বাসনালীতে প্রদাহ, হ্যাঁ শ্বাসতন্ত্রে প্রদাহ। দেখো সালফার ডাইঅক্সাইড কতটা কাজ, ব্রোঙ্কাইটিস, হাঁপানি, শ্বাসতন্ত্রের প্রদাহ। আর কি কিছু করতে পারে, এই যে নাক এবং চোখেও জ্বালা করতে পারে, নাক ও চোখে জ্বালা, চোখে জ্বালা। তো সালফার ডাইঅক্সাইড দেখো কতগুলো খারাপ কাজ করতেছে, ব্রোঙ্কাইটিস, হাঁপানি, শ্বাসতন্ত্রের প্রদাহ, নাক ও চোখে জ্বালা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, তাহলে শ্বাসতন্ত্রের প্রদাহ তৈরি করে সালফার ডাইঅক্সাইড। মনে থাকবে তো? তাহলে এরকম করে প্রশ্ন যাতে ইনশাআল্লাহ আমরা যাতে পারি। ওকে, এরপরে যাই, WHO অনুমোদিত পানির দূষণের সিওডি এর সর্বোচ্চ মাত্রা কত? সিওডি, তাহলে দেখো আমরা জানি যে সিওডি এর সর্বোচ্চ মাত্রা না, এটা কত ছিল খেয়াল করো তো, কেমিক্যাল অক্সিজেন লেভেল, ও পানির বৈশিষ্ট্য থেকে আসছে। আচ্ছা বলে রাখি, পানির হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে বিওডি হচ্ছে 6 ppm, এটাকে 6 মিলিগ্রাম পার লিটার বলতে পারে। তো সিওডি যেটা, এটা হচ্ছে 10 ppm বা 10 মিলিগ্রাম পার লিটার, তাহলে 10। ওকে, আর ডিজলভ অক্সিজেন তো খেয়াল আছে 4 থেকে 6, ডিজলভ হচ্ছে 4 থেকে 6। আর পিএইচ যেটা পানির পিএইচ, এটা খেয়াল রাখবে 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5। তাহলে দেখো বিওডি হচ্ছে 6, সিওডি 10, পিএইচ হচ্ছে 6.5 থেকে 8.5, আর ডিও হচ্ছে 4 থেকে, ডিজলভ অক্সিজেন যেটা ডিও, আমরা এর আগে বলছি 4 থেকে 6 ppm। তাহলে পানির যে বৈশিষ্ট্যগুলো, এগুলো যাতে খুব ভালো করে মাথায় থাকে ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? আচ্ছা, এই প্রশ্নটা কোথা থেকে আসলো? তরুণাস্থির যে প্রকারভেদ, একবার সামারিতে আমরা বলে দিই, জাস্ট একটু খালি বলে রাখি। দেখো যে নাক ও শ্বাসনালী না, স্বচ্ছ বা হায়ালিন বলে একটা আছে, স্বচ্ছ বা হায়ালিন। এখানে থাকে নাক, শ্বাসনালী এবং ষড়যন্ত্র, নাক, শ্বাসনালী এবং ষড়যন্ত্র, এটাতে থাকে হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন। আচ্ছা খেয়াল রাখবো, হায়া মানে মর্যাদা, আমরা বলি না, নাক হচ্ছে আমাদের জিএসটি সজীব মিয়া বি ইউনিটের জন্য কোর্স হবে কিনা, ওইটা আমরা কয়েকটা হচ্ছে যে পরীক্ষা এক্সট্রা নেব, ওইটা আমরা আসলে এবার আর টাইম আমাদের যেইভাবে হয়ে গেছে, রোজা এবং ইয়াগুলো হয়ে গেছে, ঠিক আছে, এই কারণে পরে আর ওই নতুন কোর্সটা আর লঞ্চ করিনি আমরা। তো কয়েকটা পরীক্ষা আমরা হচ্ছে যে সামনে, আসলে পরীক্ষা হয় কি যে যত পরীক্ষা নিছি ঢাবির সময়, ওই প্রশ্নগুলো যদি ভালো করে পড়া থাকে ওইটা, তাহলে জিএসটির ওইটা আসলে কিছুই থাকে না, ইংলিশ বাংলা সংস্কৃত সবে পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, ওই জিনিসগুলো যদি জাস্ট কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করো তাহলে তবে পরীক্ষা কয়েকটা নিতে পারলে আরও ভালো। এটা কেউ দেখা যায় সবে পড়ানো হয়ে গেছে, আর নতুন করে আসলে আর ওইটা, হ্যাঁ পরে দেখছি যে দরকারে হয় না, যে জিনিসগুলো ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে নাক, শ্বাসনালী এবং ষড়যন্ত্রে কি থাকে বলতো? স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। ওকে,
যেমন সায়েন্সের যে জিএসটিতে জাস্ট ওদের হচ্ছে মেডিকেলের সাথে ওইটার তাও পার্থক্য কী থাকে যে ওইখানে তোমার হচ্ছে যে কোশ্চেন্সগুলো একটু কিন্তু হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটির ওইখানে যে বইয়ের মধ্যে যা আছে যদি ওগুলো পড়া থাকে তাহলে তো আর কিছু বলাই লাগে না। শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি, এটা হচ্ছে তোমার হায়ালিন তরুণাস্থি। ওকে, নিম্নে উল্লিখিত কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে? আচ্ছা, স্থিতিস্থাপক যে তরুণাস্থি আছে এটা কোন অঙ্গে থাকে এটা আমরা করার চেষ্টা করব। স্থিতিস্থাপক তরুণাস্থি কোথায় থাকে? তাহলে স্থিতিস্থাপক মানে ইলাস্টিক, ঠিক না? ইলাস্টিক, ইলাস্টিক যেটা খেয়াল রাখবা, এটা দিয়ে ট্রিপল ই খেয়াল রাখবা। ট্রিপল ই কিরকম? এপিগ্লোটিস, এপিগ্লোটিস, ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী, আর ইতে হচ্ছে বহিকর্ণ, বহিকর্ণ। তাহলে এই তিনটাতে আছে স্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে এপিগ্লোটিস, ইউস্টেশিয়ান নালী এবং বহিকর্ণ বা ইয়ার। ওকে, এরপরে যাই টেন্ডন। দেখো সামারিতে দেখবা যে টেন্ডন ছাড়া পেশিকে অস্থির সাথে যুক্ত করতেছে কি বলতো? টেন্ডন। টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য দেখো, সুন্দর করে বলে আছে সামারি ওইখানে। বাস আমরা একটু দ্রুত যাই। নিম্নের কোনটি ডেল্টয়েড পেশির প্রতিপক্ষীয় জোট? প্রতিপক্ষীয় মানে এর বিপরীতে কাজ করে, যেমন বাইসেপস, ট্রাইসেপস। ডেল্টয়েডের বিপরীতে, ডেল্টয়েড দূরে সরায় আর এটার বিপরীতে হবে পেক্টোরালিস মেজর। প্রতিপক্ষীয় মানে এর আর্জেন্টিনার প্রতিপক্ষ যেমন ব্রাজিল, ব্রাজিল আর্জেন্টিনা এরকম। তাহলে ডেল্টয়েড পেশির প্রতিপক্ষীয় জোট হচ্ছে পেক্টোরালিস মেজর। এটা তুমি দেখবা যে আলিম স্যারের বইয়ে আছে যে বাইসেপসেরটা হচ্ছে ট্রাইসেপস, ডেল্টয়েডটা হচ্ছে যে এইটার আরেকটা আছে কিন্তু এই যে পেক্টোরালিস মেজর হয়, আবার ল্যাটিসিমাস ডরসিও হয়, ঠিক আছে? দুইটা হয়। ওকে, তাহলে 10টার মধ্যে কার কয়টা হলো জাস্ট একটু কমেন্টসে বলবো যে কয়টা হইলো কার করে। ওকে, হ্যাঁ, ক্লাস তো সব লাইভেই আমরা নেই। আমাদের পড়ার সিস্টেমটা হচ্ছে আগে প্রত্যেকটা যে অধ্যায় থাকবে সামারিটা আগে সুন্দর করে, যেদিন ক্লাস থাকবে লাইভ তার আগের দিন সামারিটা হচ্ছে যে গ্রুপে আগে সুন্দর করে নোট ডাউন করবা। সামারিতে যার যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা সুন্দর করে নোট করবা। করার পরে লাইভে আমরা সামারির সাথে ম্যাচিং করে অ্যানালাইসিস করতে থাকবো। ওই সেকেন্ড টাইমের ব্যাচ যারা, তারা সবচেয়ে বুঝতে পারে যে কতটা স্মার্ট সিস্টেম আমরা বের করে আনছি পড়ার ক্ষেত্রে। একটা স্টুডেন্ট হচ্ছে কীভাবে পড়লে অল্প সময় বেশি পরিমাণ পড়া দেখতে আনতে পারবে। 1.5 ঘন্টা বললাম না যে সায়েন্সের 2টা সাবজেক্ট, ইংলিশ, জেনারেল নলেজ, সেখানে জেনারেল নলেজ, বাংলাদেশ, জেনারেল, আন্তর্জাতিকের 5টা টপিকস সায়েন্টিফিক সিস্টেমের কারণে হয়। দেরিতে আসতো, চাইর বুঝে নিয়ে আসছে, চাইরে যাবো দেখবো এখন কি আছে। আচ্ছা, চাইরে কি ছিল দেখি একটু। 0.44 গ্রাম পরিমাণ গ্যাসে কত মোল কার্বন ডাইঅক্সাইড? এটা দেখলে দেখো যে এটা গুণোত্তর বা ভাগোত্তর পদ্ধতি। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? 44 না? তাহলে তোমার 0.44 যদি আমি যাইতে চাই তাহলে 44কে আমি 10 দিয়ে ভাগ করবো, করলে কত হবে? 4.4 হবে। সেটাকে যদি আমি আবার 10 দিয়ে ভাগ করি কত হবে? 0.44। তার মানে কি 2 বার 10 দিয়ে ভাগ করছি, তার মানে হচ্ছে 1 মোলকে আমার 2টা 10 দিয়া ভাগ, মানে কি 100 দিয়া, 10 গুণন 10, তার মানে 1/100। এটা যদি আমি ক্যালকুলেশন করি 0.001 মোল, কারণ 44 গ্রামে হচ্ছে 1 মোল, ঠিক আছে? 27 ব্যাচ, প্রত্যেক ব্যাচের আলাদা ক্লাস, আলাদা হচ্ছে সামারি। এখন হচ্ছে যে সাবজেক্ট ভিত্তিক যে ক্লাস, আমরা প্রথমে তো 2-1টা বলছি না তোমাদের রুটিনের মধ্যে? হ্যাঁ, সজীব প্রিয়া, ওই জিনিসগুলো পড়লেই হবে। এবং তার সাথে যেটা, সেটা হলো যে জিএসটি তো কয়েক বছর থেকে শুরু হয়েছে, সেইখানকার যে প্রশ্নগুলো আছে জাস্ট ওইটা একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। বুঝতে পারছো? তাইলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে এটা আমার মনে হয় ইনশাল্লাহ মাথায় আসছে। আচ্ছা, তাহলে আমরা আজকে আমি মানে জ্বরটা এমন লাগতেছে, বুঝতে পারতেছো কিনা, জ্বর সর্দি। তা আমরা কয়েকটা জাস্ট সায়েন্সের দেখলাম প্রশ্ন যে আচ্ছা যে এরকম করে প্রশ্নগুলো আমরা উত্তর করতে পারি। তাহলে আমরা একটু অন্য সাবজেক্টগুলো একটু জাস্ট প্র্যাকটিস করি। একটু হচ্ছে যে ভোকাবুলারির ক্ষেত্রে যাই, ইংলিশ, তারপরে আবার আমরা ওই যে যেটা সেকেন্ড টাইমে যে স্টাইলে পড়ি সেই স্টাইলে এখানে পড়ার চেষ্টা করব। দেখো 10টা করে পড়েই সাবজেক্ট চেঞ্জ করলে পড়ার গতিটা খুব ভালো থাকে। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল? দেখো অ্যাপলটা হচ্ছে অনেকটা পঙ্গপালের মতো না? অ্যাপেল না, কিন্তু অ্যাপল হচ্ছে পঙ্গপালের মতো। পঙ্গপাল, পাল, এই যে
পঙ্গপাল দিয়ে কি ভয় দেখাইছে না? তা ভয় দেখানো রিক্ত, এটা যেমন মে মাসে শ্রমিককে ভয় দেখানো হয়েছে, তাহলে অ্যাপল এটা সিমিলার হচ্ছে ডিসমে। অ্যাপল এটা কি বলতো? ডিসমে। মাথায় ঢুকতেছে তো? তাহলে এভাবে আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে যে কাউকে আতঙ্কিত করা, ভীত সন্ত্রস্ত করা, আতঙ্কিত করা। তাহলে এটা হচ্ছে মে মাসে মালিক শ্রমিক যুদ্ধ হইল, আতঙ্কিত হয়ে, এই যে ডিসমে। ওকে, হোয়াট ইজ দ্য সিন অফ ফিডেলিটি? ফিদা হয়ে গেছে কারো। কখন ফিদা হয়েছে? কারো যদি ফিদা হয় তার মানে কি পছন্দ করতে, তাহলে তার অনুগত হবে। তাই লয়্যালটি, ফিডেলিটি হচ্ছে লয়্যালটি, ফিডেলিটি হচ্ছে লয়্যালটি। ওকে, দি ওয়ার্ড রিক্যালসিট্রেন্ট। রিক্যালসিট্রেন্ট মানে যেটার মধ্যে একটা পরিবর্তন আছে। কি আছে বলো তো? এটাকে আমরা বলতে পারি যে রিক্যালসিট্রেন্ট মানে কি, যে হচ্ছে যে পরিবর্তন হয়ে গেছে, মানে অবাধ্য হয়ে গেছে। বাধ্য মানে তুমি যা বলছো ঠিক সেই অনুযায়ী সে চলছে। আর এই রিক্যালসিট্রেন্ট হচ্ছে অবাধ্য। তাহলে অবাধ্য বলতে এটা কি বোঝায় বলো তো? এটা হচ্ছে তার মধ্যে একটা পরিবর্তন আছে, মিউটিনাস। এই যে না মিউটেশন হয়েছে, মিউটেশন মানে ডিএনএ এর মধ্যে চেঞ্জ, এরকম মিউটিনাস। ওকে, তাহলে মিউটিনাস। দি ওয়ার্ড সুদিং। সুদিং মানে হচ্ছে খুব কানা ভাই, খুব কমফোর্টেবল। তাহলে সুদিং মানে হচ্ছে খুব আরামদায়ক। সুদিং মানে হচ্ছে কমফোর্টেবল। ওকে, সিনোনিম ফর মাউথ ওয়াটারিং। তোর একটা খাবার দেখে তোমার মুখ থেকে হচ্ছে লালাকরণ শুরু হয়ে গেছে, তার খুব টেস্টি খাবার, যে কেউ বলবে তার মানে কি খুব ডেলিশিয়াস, তার মানে হচ্ছে খুব ডেলিশিয়াস ফুড, সে ভাই খুব টেস্টি, মাউথ ওয়াটারিং। ওকে, দি ওয়ার্ড ইমানসিপেশন। ইমান থাকলে কি হবে? তোমার মুক্তি থাকবে। তাহলে মুক্তি মানে ফ্রিডম। তাহলে ইমানসিপেশন মানে হচ্ছে ফ্রিডম। ইমানসিপেশন মানে কি বলতো? ফ্রিডম। ওকে, দি নভেল অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং। অ্যালিউরিং শব্দটা এটা মানে হচ্ছে মনোমুগ্ধকর। কি বলে বলো? মনোমুগ্ধকর। প্রত্যেকে মনোমুগ্ধকর হইতে চায় না। যেমন ক্রিকেটে, যেমন ফুটবলের ক্ষেত্রে বলি, মেসির মতো হইতে চায়। মেসি 10টা ম্যাচ আসছে না, ওই 10-এর ইয়ে হচ্ছে টেম্পটিং, 10-এর মতো টেম্পটিং। খুব ইন্টারেস্টিং শব্দ। অ্যালিউরিং মানে প্রত্যেকে মনোমুগ্ধকর হইতে চায় মেসির মতো। মেসি 10 না, এন টাইম হয়েছে টেম্পটিং, মনে রাখার জন্য। টেম্পটিং, অ্যালিউরিং। ভেনারেট। ভেনারেট মানে কাউকে সম্মান করা। খেয়াল রাখবো যে ভেনারেট হচ্ছে একটা অর্গানে, হ্যাঁ ইয়া ভেনারেট। ভেনারেট হচ্ছে ভিআইপি। তাহলে ভিআইপি যদি কেউ হয় তাকে আমরা রেসপেক্ট করি না, তাহলে ভেনারেট হচ্ছে রেসপেক্ট। ভেনারেট কি বলো তো? রেসপেক্ট। ভিআইপি এটা হচ্ছে রেসপেক্ট। ওকে, ফাইন। অমনিপটেন্ট। অমনিপটেন্ট মানে খুব শক্তিশালী, অলমাইটি। অমনিপটেন্ট মানে হচ্ছে কি বলতো? অলমাইটি। হোয়াট ইজ দ্য সিন অফ দ্যাট? ইন্টিমিডেট। টিমিড মানে ভয় দেখা, এই যে টিমিড। তাহলে ইন্টিমিডেট মানে হচ্ছে ফ্রাইটেন। ইন্টিমিডেট মানে হচ্ছে ফ্রাইটেন। আচ্ছা, ভোকাবুলারি একসাথে বেশি পড়া যাবে না। সামারি ক্লাসের নিয়ম হচ্ছে তোমার প্রতি সপ্তাহে আমাদের 2 দিন লাইভ থাকে। ওই যে তোমার প্রি মেডিকেলের কোর্সগুলো, সেটা ফ্রাইডে মেডিকেল, প্রি মেডিকেল, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে 2 দিন আলাদা আলাদা লাইভ থাকে, শুক্রবার মঙ্গলবার। আর সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম যেটা সুপার কমান্ডো ব্যাচ, সেগুলোতে থাকে লাইভ থাকে সপ্তাহে 4 দিন করে। তো এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেই দিন যে ক্লাস আছে তার আগের দিন হচ্ছে ওইটা সামারি দিবে, ওই দিন তুমি সুন্দর করে নোট ডাউন করে ফেলবা। ঠিক আছে, তাইলে হয়ে গেল, বাস বুঝে ফেলবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে 10টা পড়লাম, এই 10টা আবার রিভাইজ করতে হবে। দেখি কে কয়টা বলতে পারছো, তাহলে বুঝতে পারবো যে কার কি অবস্থা। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপল? তাহলে পঙ্গপাল, ডিসমে, ঠিক না? কাউকে ভীত সন্ত্রস্ত করা। দ্রুত একটু কমেন্টস করো দেখি। ওই ফিডেলিটি, ফিদা হয়ে গেছে, তার মানে কি তার অনুগত আছে, তাহলে লয়্যালটি। ফিডেলিটি হচ্ছে কি বলতো? লয়্যালটি। আচ্ছা, দি ওয়ার্ড রিক্যালসিট্রেন্ট মানে অবাধ্য, তাহলে তার মধ্যে পরিবর্তন হচ্ছে মিউটিনাস, মিউটেশনের মতো মিউটিনাস বলছে। কিন্তু সুদিং, খুব আরামদায়ক, সুদিং, কমফোর্টেবল। তাহলে সুদিং হচ্ছে কি বলতো? কমফোর্টেবল। মাউথ ওয়াটারিং মানে মুখ থেকে একদম লালা খরচ শুরু হয়েছে, তাহলে ডেলিশাস। তাহলে মাউথ ওয়াটারিং হচ্ছে ডেলিশাস। ইমানসে, ইমান থাকলে কি হবে? মুক্তি হবে, ফ্রিডম। মুক্তি হচ্ছে কি বলতো? ফ্রিডম। দি নোবেল অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং মানে মনোমুগ্ধকর, টেম্পটিং। টেম্পটিং, অ্যালিউরিং হচ্ছে টেম্পটিং। প্রত্যেকে মেসির মতো হইতে চায় না, মনোমুগ্ধকর, টেম্পটিং। ভেনারেট, ভিআইপি। ভিআইপি কে কি করতে হবে? রেসপেক্ট করতে হবে, তাহলে ভেনারেট হচ্ছে রেসপেক্ট। ভেনারেট মিনস হচ্ছে কি বলতো? রেসপেক্ট। অমনিপটেন্ট কেন? ও অলমাইটি, তাহলে অলমাইটি। অমনি মানে ও সব, অমনি, অলমাইটি, এমনি এমনি হয়ে যাবে। হোয়াট ইজ দ্য সিন অফ দ্য ওয়ার্ড ইন্টিমিডেট? টিমিড মানে ভয় দেখানো, ফ্রাইটেন। তাহলে ইন্টিমিডেন্ট হচ্ছে কি বলতো? ফ্রাইটেন। হয়ে গেছে না?
মাথায় ঢুকতেছে আমি কিভাবে বলছি? এবার আমরা একটু জেনারেল নলেজ পড়বো, দেখি কি অবস্থা। দেখো প্রতি মুহূর্তে সাবজেক্ট যখন চেঞ্জ করা ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আমরা সেকেন্ড টাইম ব্যাসে এবার দেখছি যে পড়ার ক্ষেত্রে আমি দেখতেছি তো মানে পড়া নিয়ে গবেষণা না করলে হয় না, যে কিভাবে প্রশ্নটা হবে, কোথা থেকে আসবে। এবার আমরা জিকে দেখব, দেখি জিকের গুলো কিরকম প্রশ্ন থাকে। বাংলা সংবিধানের মূলনীতি কয়টা? মূর্খও জানে, 4টা মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, 4টা। ওকে, রিট আবেদন করা যাবে। রিট মানে তোমার কোনো মৌলিক অধিকার নষ্ট হয়েছে, তুমি রিট করবা, তাহলে 102 নম্বর অনুচ্ছেদ। তাহলে সংবিধান কোন হচ্ছে রিট আবেদন করা যায়? 102। সংবিধান কত হচ্ছে নির্বাচন কমিশন গঠন। নির্বাচন কমিশনের কাজ কি? ভোট। তা ভোটার হওয়ার জন্য নিম্নতম বয়স কত? 18। আর একজন একটা ভোট দেয়, তাহলে তার আগে একটা একদম 118, বা একজন একটা ভোট দেয় আর ভোটের বয়স 18, তাহলে 118। তাহলে নির্বাচন কমিশন গঠনের উল্লেখ আছে 118। ওকে, এরকম একটা জিনিস খেয়াল হয় যে বিসিএস পরীক্ষা যে দেয় পিএসসি, এটা গঠিত হয় 137, এটা খেয়াল রাখিও। পিএসসি নির্বাহী কর্ম কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এটা হচ্ছে 137। বাংলা সঙ্গে কোন হচ্ছে গ্রামাঞ্চলে বিদ্যুৎ। বিদ্যুৎ যদি গ্রামাঞ্চলে দেয় তাহলে সুইট 16, তাহলে 16, তাহলে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ 16 ধরবো। কিন্তু গণমত বাংলা সঙ্গে কোন হচ্ছে জনস্বাস্থ্য নৈতিকতা, কেন স্বাস্থ্য নৈতিকতা, এটা 18, তাহলে হচ্ছে অনুচ্ছেদ 18। অনুচ্ছেদ 18। ধর্মীয় স্বাধীনতা বাংলা সম্বন্ধে কোন অনুচ্ছেদে? আচ্ছা, আমরা সাধারণত ইসলাম ধর্ম ফলো করি, জাস্ট বোঝার জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? কত? এই নবুয়ত কত পেয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 40 বছর বয়স। 40, 43, তাহলে 40 বছরে যখন উনি পাইলেন, ঠিক তার পরেরটা 41, তাহলে 41 নম্বর অনুচ্ছেদ, এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। ওকে, চিন্তা ও বিবেক। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হওয়ার আগে ওনার চিন্তা বিবেক ঠিকভাবে কাজ করছে, মনে রাখার জন্য। 40-এর আগে 39, তাহলে 39 হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, এটা 39। আর 40 হচ্ছে নবুয়ত, মানে দুনিয়ার সবচেয়ে সেরা কাজ, এটা হচ্ছে পেশা বা বৃত্তি স্বাধীনতা। 40 পেশা বা বৃত্তি, আর এই 39 যেটা, এটা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। ওকে, বাংলা সংবিধানের মৌলিক অধিকারের কয়টা? বাংলা সংবিধানে 11টা চ্যাপ্টার আছে, 153টা অনুচ্ছেদ আছে। তার মধ্যে মৌলিক অধিকার যেটা, এটা 3 নাম্বার চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 3-তে আছে। চ্যাপ্টার 3-তে, এই চ্যাপ্টার 3-তে অনুচ্ছেদ শুরু হয়েছে 26, শেষ হয়েছে 47, 26 থেকে 47, তাহলে এখানে 22টা অনুচ্ছেদ আছে। কয়টা? 22টা। মৌলিক অধিকার কয়টা আর্টিকেল আছে? 22টা অনুচ্ছেদ আছে। ওকে, মাথায় ঢুকতেছে তো? বাংলা সংবিধানের অভিভাবককে? সুপ্রিম কোর্ট। সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। সংবিধানের কয়টি ভাগ বা অধ্যায় আছে? 11টা অধ্যায় আছে। 11টা অধ্যায় আছে। আচ্ছা, এই যে 10টা এমসিকিউ পড়লাম, পরে আবার রিভাইজ করতে হবে, তা নাহলে কিন্তু মাথার মধ্যে রাখতে পারবে না কি পড়লা। নিয়ম হচ্ছে 5টা থেকে 7টা, আমি একবারে পড়াই দিচ্ছি যেহেতু একটু ফাস্ট পড়ার জন্য, কিন্তু 5-7টা করে তথ্য পড়ে আবার রিভিশনের মধ্যে যাইতে হবে, তাইলে ব্রেন থাকবে। না হলে কি পড়ছো কিছুই খেয়াল থাকবে না। দেখি কিরকম করে হয়। আবার এরকম করে 5টা-7টা করে পড়ে ধরো যে আধা ঘন্টা 35 মিনিটে যা পড়লো, এটা আবার একবার গোটাল রিভাইজ করতে হবে। মূলনীতি কয়টা? 4টা। কমেন্টস করো তো দেখি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। রিট আবেদন করা যায় 102। নির্বাচন কমিশন, একটা ভোট দিতে পারে নির্বাচনে, আর 18 বছর বয়সী ভোট 118 ডি। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা, তাহলে সুইট 16, 16। বিদ্যুৎ না হলে দেখা যাবে না কোনো কিছু। গণবাণী সংবিধান কোন? জনস্বাস্থ্য নৈতিকতা, এটা 18 নম্বর অনুচ্ছেদ। ধর্মীয় স্বাধীনতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে 40, তার ঠিক পরের বছর 41। আর চিন্তা বিবেক হচ্ছে নবুয়তের আগে, ওটা 39, তাহলে ধর্মীয় স্বাধীনতা অনুচ্ছেদ 41। চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টা, চিন্তা বিবেক, তাহলে এটা 39। কোথায় গেল? 39। মৌলিক অধিকারের আর্টিকেল 26 থেকে 47, 22টা আছে। 22টা আর্টিকেল। সংবিধানের অভিভাবককে সুপ্রিম কোর্ট। সংবিধানে কয়টি ভাগ বাধ্যায় আছে? 11টা। 11টা প্লেয়ার যেমন থাকে একটা টিমে, এরকম বাংলাদেশ সংবিধানে 11টা হচ্ছে চ্যাপ্টার আছে। ওকে, মাথায় আসতেছে তো? আচ্ছা, আরো কয়টা করি। সাধারণ জ্ঞান পড়তে মজা লাগে না? হেভি মজা। মানে সংবিধানের শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে কত নম্বর? শিক্ষা, মেয়েদের বিয়ের বয়স 18, তাহলে তার আগের বছর পর্যন্ত শিক্ষায় ব্যস্ত রাখবো তাদের, তাহলে 17। শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে 17 নম্বর অনুচ্ছেদ। সবাই কত? চলাফেরা করতে গেলে স্বাধীনভাবে, আকাশ পথে ছাড়া বুদ্ধি নেই, সব জায়গায় ট্রাফিক জ্যাম। তাহলে এই যে উপর দিয়ে যদি ছক্কা মারো, তাহলে চলাফেরা স্বাধীন। তাহলে 6টা বল মিলে একটা ওভার, 6টা ছক্কা মারছো 36, তাহলে চলাফেরা স্বাধীনতা 36 নম্বর। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, এবং আইনের সমান আছে, এই যে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, তার মানে এটা লাইলাতুল কদরের সাথে সম্পর্কিত। লাইলাতুল কদরে হচ্ছে সবাই সমান হওয়ার সুযোগ আছে, অন্যরা
800,000 বছর বাঁচছে তাদের সমান ইবাদত করবো, তাহলে এক রাতে মেলা সমান হয়ে যাবে, তাহলে 27। মৌলিক অধিকার বলবৎকরণ সম্বন্ধে ওই যে কয় না যে ভাই 144 জারি হয়েছে, কয় মৌলিক অধিকার শেষ, মানে কয় না যে 144 ধারা জারি হয়েছে, তাহলে একটা বাদ দিলে কি 44 শুধু কার লাগবে, যে সঙ্গে মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা হয়েছে 44। ওকে, 137 নং ধারা, ওই যে পিএসসি দেখছো এটা প্রশ্ন আছে, আণবিক শক্তি, এটা কি আছে, নির্বাচন কমিশন বা সরকারি কর্ম কমিশন, পাবলিক সার্ভিস কমিশন। তাহলে এটা 137 নং ধারা প্রতিষ্ঠান সংস্থা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আচ্ছা, এটা বলা দেখি সংবিধান 28-2 নং অনুচ্ছেদে বিষয় বলছে 28-2। আমি বলি যে নারী পুরুষ মিলে 10 হবে, আর দুইটা গ্রুপ 28-2 মানে নারী পুরুষ থাকতে হবে। সর্বস্তর নারী পুরুষের সমান অধিকার হইতে পারে, এটা সকল নাগরিক, হ্যাঁ সর্বস্তর, এই যে 28-2 সামারিতে আমি বলি নারী পুরুষের সমান অধিকার। মাথায় আসতেছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান আইনে, এটা হচ্ছে 27-এর, এখানে নারী পুরুষ নেই, এটা শুধু 27। রাষ্ট্র গণজীবনের সর্ব নারী পুরুষ সমান অধিকার লাভ করিবেন, এটা 28-2, ওই যে নারী পুরুষ থাকলে 28-2। তবে হ্যাঁ, নারী পুরুষ যদি বলে বিশেষ সুবিধা, তাহলে আবার 28-4 স্পেশাল ফ্যাসিলিটি বানানটা 4 দিয়ে হচ্ছে 4। ন্যায়পাল, আচ্ছা ন্যায়পাল মানে কি জানো, যেমন ইরানের ধরো যে ন্যায়পাল হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনি, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সবার উপরে ওনার পোস্ট। এরকম বাংলাদেশের সংবিধানও আছে একটা পোস্ট ন্যায়পাল, সবচেয়ে ইমানদার ভালো লোক দেখে দেওয়া, তা এটা কোনো সরকার দেয়নি, কারণ কাউকে পায়নি, সব চোর বাট্টার সরায়, নিজেরাও যা, কারোর উপর বিশ্বাসও করে না। তাহলে ন্যায়পাল নিয়োগ যে আছে, যে হবে ন্যায়পাল মানে কি, সে ন্যায়বান, লাকি 7, পাশাপাশি 2টা 7, তাহলে ন্যায়পাল নিয়োগের বিধান 77 নম্বর অনুচ্ছেদ। বা সংবিধান কোন অনুচ্ছেদ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ, তাহলে 2টা বিভাগ 22, তাহলে 22 নম্বর অনুচ্ছেদ। এ দেখো এই যে 2টা বিভাগ 22-এর, এই যে 2 দিয়ে আলাদা করো, তাহলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ, এটা হচ্ছে আলাদা, হচ্ছে 22। বুঝাইতে পারছি? তাহলে ফার্স্ট পড়তে হবে। এবং মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আমি বারবার বলি, প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার 1 প্রিপারেশন। ফিজিক্সে নাম্বার 1, কেমিস্ট্রিতে নাম্বার 1, বায়োলজিতে নাম্বার 1, ইংলিশে নাম্বার 1, জেনারেল নলেজেও নাম্বার 1, মানবিক গুণাবলীতে, প্রত্যেকটাতে সেরা প্রিপারেশন, মানে নাম্বার 1 প্রিপারেশন নিতে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ মেডিকেলে চান্স পেয়ে যাবে। খুব কম্পিটিশন তো এখানে, তোমার একেবারে নিজেকে ওইভাবে রেডি করতে হবে যে হ্যাঁ আমি একদম নিজেকে ওইভাবে রেডি করছি, যেখান থেকে যেরকমই প্রশ্ন আসুক ইনশাল্লাহ আমি পারবো। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তাহলে দেখো আমরা অনেকগুলো জিনিস পড়ে ফেলছি না আল্লাহর রহমতে। আচ্ছা, তাহলে এগুলো যে বললাম এটা আবার রিভাইজ করতে হবে। এই অনুযায়ী পড়ার সিস্টেমটা হচ্ছে যাই পড়বো কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখতে হবে, তাহলে পড়াটা আগে যাবে। আচ্ছা, এবার আমরা একটু ইয়াতে যাই। এটা যদি দেখি, সংবিধানের শিক্ষার অধিকার, মেয়েদের 18 বিয়ের বয়স, তার আগের পর্যন্ত 17, চলাফেরা 6-6-36, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান 27, সেটা যা। মৌলিক অধিকার 144-এর একবার দিলাম 44, মাথায় ঢুকতেছে? 137 হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আচ্ছা, 28-2 হচ্ছে এই যে নারী পুরুষ, 2-8 মিলে 10, আর 2টা গ্রুপ, সর্বোচ্চ নারী পুরুষ সমান অধিকার, আইনের দৃষ্টিতে সমান আইনে আশ্রয় লাভের, এটা 27। রাষ্ট্র গণজীবন সর্বোচ্চ নারী পুরুষের সমান অধিকার, এটা হচ্ছে 28-2। ন্যায়পাল হচ্ছে লাকি 7, 2টা 7 পাশাপাশি 77 নম্বর। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, এটা 22। হ্যাঁ ইনশাআল্লাহ যদি এই অনুযায়ী পড়ো 1 নম্বর স্টুডেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো পড়তেছিলাম, দেখো যে এমসিকিউগুলো আমরা ওই যে একটু আগে পড়ছিলাম, খেয়াল আছে? ধরবো একটু, দেখি কার কতটুকু মাথায় আছে। তাহলে পেশিকে অস্থির সাথে টেন্ডন যুক্ত করে না। ডেল্টয়েডের প্রতিপক্ষীয় পেশি কোনটা? পেক্টোরালিস মেজর। আর 10টা পড়লে আমাদের একটু বেশি ভালো হয়ে যায়। আন্তঃকশেরুকার মধ্যে হচ্ছে সামারিতে সুন্দর করে এগুলো বলা থাকে। হ্যাঁ, এখানে জাস্ট একটু বলি যে 2টা হাড্ডির মাঝখানে সাদা, ওই যে মুরগির যে গলা খাও না, গলার মাঝখানে সাদা একটা স্পাইনাল নার্ভের মতো সাদা ইয়া থাকে না, ওইরকম। তাহলে এটা হচ্ছে যে শ্বেততন্তুময় তরুণাস্থি, আন্তঃকশেরুকাতে পাওয়া যায় শ্বেততন্তুময় তরুণাস্থি। কোন ধরনের লিভারে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়? তাহলে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়, এটা হচ্ছে এই যে তুমি ডক্টর হইতে চাচ্ছ কেন? কারণ তুমি জানো এখানে আল্লাহর রহমতে তুমি অল্প পরিশ্রমে বেশি ফল। তবে হ্যাঁ, চান্স পাওয়ার আগে তোমার পরিশ্রম করতে হবে প্রচুর। চান্স পাওয়ার জন্য আগে তোমাকে পরিশ্রম করতে হবে। তাহলে অল্প বল প্রয়োগে বেশি ফল পাওয়া যায়, এটা প্রথম শ্রেণীর লিভারে। বৃদ্ধাঙ্গুলের কার্পাল মেটাকার্পাল, এই যে বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধ অবস্থায় মানুষ স্যাড হয়ে যায়, স্যাডল। কার্পাল মেটাকার্পালের মধ্যে স্যাডল।
সামারিতে এগুলো সুন্দর করে আমরা ব্যাখ্যা করে দিই, হ্যাঁ, কিন্তু লাইভে অত বললে প্রশ্ন আগানো যাবে না। রেডিয়াস এবং কার্পালসের মধ্যে অবস্থিত। রেডিয়াস এবং কার্পাল এটা কিভাবে করতে পারি? রেডিয়াস এবং কার্পাল এটা আরসি না, আরসি এলো তো হচ্ছে ইলিপসয়েড, তাহলে রেডিয়াস এবং কার্পাল ইলিপসয়েড, ভেরিফাইড। দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে ওই যে খেয়াল রাখবো, যে মুরগির যে গলা আছে না, গলার মধ্যে অনেকগুলো কশেরুকা আছে, গ্রীবাদেশ, তার সাদা একটা আছে না, ওই যে ফেলে দিই যে আমরা, ওইটা হচ্ছে শ্বেততন্তুময়, মধ্যবর্তী অঞ্চলে শ্বেততন্তুময়। ওকে, হাঁটুর সন্ধি কোন সন্ধির উদাহরণ? তাহলে যে হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে তোমার হচ্ছে যে হাঁটু যেটা আছে, হে প্রিয়া হিন্স পিভট কন্ডাইলয়েড, এটা হচ্ছে কন্ডাইলয়েড, তাইলে হাঁটুর সন্ধি হচ্ছে কন্ডাইলয়েড। ওকে ফাইন, দ্রুত। হায়ালিন তো স্বচ্ছ বা হায়ালিন, নাক শ্বাসনালী ষড়যন্ত্র, তাহলে এটা হচ্ছে শ্বাসনালী। নিচের কোনটি মুখমণ্ডলের অস্থি নয়? কীভাবে পড়বা? মুখমণ্ডলের অস্থি হচ্ছে যে মামার জানালায় ভ্রমর দেখতে পাই, আর করটিকার অস্থি হচ্ছে স্টেপ অফ 6, সামারিতে দেখবা স্পেনয়েড, টেম্পোরাল, এথময়েড, প্যারাইটাল, অক্সিপিটাল, ফ্রন্টাল, এটা হচ্ছে করটিকার। আর হচ্ছে মামার জানালায় ভ্রমর দেখতে পাই, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, ইনফেরিয়র নেজাল, কঙ্কা, ভোমার, হ্যাঁ, ওগুলো হচ্ছে মুখমণ্ডল। আবার হাতের আছে শিলক সুপ্রিটি, ট্রাই টু ক্যাচার, আবার পায়ের আছে কালো টাকা কি না করে, হ্যাঁ, তো সবগুলো টেকনিক দিয়ে ওইভাবে পড়ে ফেলবা। তাহলে কোনটি মুখমণ্ডলের অস্থি নয়? তাহলে দেখো তো কোনটা হবে? ল্যাক্রিমাল, এটা হয় নাসিকা, হয় এথময়েড, এটা তো হচ্ছে করটিকার অস্থি। তাহলে 4 জায়গার অস্থি থেকে পরীক্ষা প্রশ্ন আছে, তাহলে এটা এথময়েড, এটা মুখমণ্ডল অস্থি নয়, ওভার হচ্ছে মুখমণ্ডল। হায়ালিন বা স্বচ্ছ কশেরুকা কোথায় দেখতে? স্বচ্ছ না, নাক শ্বাসনালী ষড়যন্ত্র, তাহলে শ্বাসনালী। তাহলে দেখতে পাচ্ছ যে কি স্টাইলে পড়তেছি আমরা, পড়ার সিস্টেমটা বুঝতে পারছো তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা দেখো, প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটা? প্রথম শ্রেণীর লিভারের হচ্ছে ভার, ফালক্রম এবং বল থাকে। ভার থাকবে প্রথমে, তারপরে ফালক্রম এবং বল, তারপরে ভার এবং বলের মাঝখানে ফালক্রম থাকবে। তাহলে দেখো কোথায় আছে ভার, ফালক্রম এবং বল, দেখো বুঝতে পারছো? ভার, ফালক্রম এবং বল, তার মানে ভার এবং বলের মাঝখানে ফালক্রম থাকবে। টেকনিক দিয়ে আমরা কোন শ্রেণীর লিভারে কি থাকে এটা। তাহলে আমরা যে জিনিসটা বলতে যাচ্ছি সেটা হলো যে দেখো, তুমি যা কিছু পড়বা, প্রি মেডিকেলের সামারি, লাইভ ক্লাস, আমাদের হচ্ছে যে এই যে অধ্যায় ভিত্তিক যে রুটিনটা দেখো নি তোমরা, তোমাদের, আচ্ছা আমি ওদের বলে দিচ্ছি, তোমাদের হচ্ছে যে দেখো যে প্রি মেডিকেলের ফার্স্ট অধ্যায় ভিত্তিক যে ক্লাস, এটা তো হচ্ছে এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস, প্রত্যেকটা গ্রুপের আমরা 3-4টা ক্লাস পেজে আগে রাখি। এটা হচ্ছে তোমার দেখো যে রুটিনে সম্ভবত এটা কিবার, নেক্সট হচ্ছে শুক্রবারের পরের দিন, মঙ্গলবারে আছে ওই দিন, তার মানে 9 তারিখে তোমার দেখবা যে সামারি চলে আসবে, 10 তারিখ থেকে লাইভ, ওগুলো প্রাইভেট গ্রুপে হবে ইনশাল্লাহ। তাহলে ওকে, পড়া বুঝতে পারছো তো? তাহলে যা কিছু পড়বা সায়েন্টিফিক এবং স্মার্ট সিস্টেম, এবং প্রথম থেকে যে জিনিসটা বারবার বলি, ঘটনা গল্প দিয়ে পড়া, এবং যা কিছু পড়বো রেগুলার রিভিশনের মধ্যে রাখবো। এইটা যে আমরা করতে পারি ইনশাআল্লাহ, অবশ্যই খুব ভালো রেজাল্ট করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে থ্যাংক ইউ সো মাচ, করতে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।